বিস্ফোরক আইনের মামলায় জামিন না হওয়া বাকি বিডিআর সদস্যদের শুনানি আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বাইরে স্বজনদের ভিড়, দ্রুত মুক্তির দাবি। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার আরও ১১১ জন। পুলিশের জালে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম। হত্যা মামলায় আনিসুল, সালমান সহ ৭ আসামি রিমান্ডে। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদককে খালাস। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। ১৩ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। ১১৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। এবং ১ মাসেরও বেশি সময় পর টিসিবির ট্রাক সেল চালু। শুরুতে মিলবে ঢাকা ও চট্টগ্রামে। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেওয়া হবে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় বিডিআর সদস্যদের জামিন শুনানি আজ। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে কিছুক্ষণের মধ্যেই জামিন শুনানি শুরু হবে। এখনও জামিন না পাওয়া ৩ শতাধিক বিডিআর সদস্যদের স্বজনরা কারাগারের সামনে অবস্থান করছেন। সকাল ৯:৩০টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান ১৬৮ বিডিআর সদস্য। এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিশেষ জজ আদালতের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পিলখানা হত্যাকাণ্ডের যে বিস্ফোরক আইনের মামলা, সেই মামলায় এখন সাক্ষ্য গ্রহণ চলছে। ঠিক আমার পেছনে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় জেলখানা রয়েছে, সেই জেলখানার ঠিক বাইরে অর্থাৎ জেলখানার সংলগ্ন যে অস্থায়ী আদালত, সেই অস্থায়ী আদালতে একটু দেখাতে চাই যে এর ভেতরেই কিছুক্ষণ আগে যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা নিয়ে আসা হয়েছে, বিশেষ করে কাশিমপুর কারাগার এবং এখানে যারা রয়েছেন কেরানীগঞ্জ আদালত, সেই আদালত থেকে তাদেরকে এখানে আনা হয়েছে। এবং দুটো পাশাপাশি ভবন এই অস্থায়ী আদালতের, এবং দুটো ভবনের একটি ভবনে আসামিদের রাখা হয়েছে, বিডিআর সদস্যদের রাখা হয়েছে, এবং ডানের যে ভবনটি, সেই ভবনে মূলত যে আদালতের কার্যক্রম সেটি এখানে চলছে। তো এখন যেই বিস্ফোরক আইনের মামলা, সে মামলায় যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরে যে জামিন শুনানি, সেটির কার্যক্রম শুরু হবে। মূলত যারা অর্থাৎ এর আগের যে রায় দিয়েছেন আদালত অর্থাৎ যারা মূলত এখানে যে পিলখানা হত্যাকাণ্ডের যেই 2টি মামলা হয়, একটি হত্যা মামলা হয় এবং আরেকটি হচ্ছে বিস্ফোরক আইনে মামলা হয়। এবং হত্যা মামলায় যারা মূলত ইতিমধ্যেই যারা সাজাপ্রাপ্ত ছিলেন, অর্থাৎ যারা সাজার মেয়াদ পূর্ণ করেছেন, এবং পাশাপাশি যারা বেকসুর খালাস পেয়েছেন হত্যা মামলায়, মূলত তাদেরই কিন্তু আসলে আজকে যে জামিন শুনানি, সেই জামিন শুনানি হবে। ধারণা করা হচ্ছে যে বেশ একটি উল্লেখযোগ্য সংখ্যক জামিন পাওয়ার এখানে আশা করছেন এখানকার স্বজনরা। আমরা দেখেছি যে সকাল থেকেই যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় যে জেলখানা রয়েছে, কারাগার রয়েছে, সেই কারাগারের ফটকের সামনে, মূল ফটকের সামনে যারা স্বজন রয়েছেন, অর্থাৎ সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান করে তারা বলছেন যে তাদের আশা যে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে দীর্ঘ 16 বছর তাদের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হবে এবং তাদের যে স্বজন, কারো স্বামী, কারো সন্তান এবং কারো বাবা, তারা এখানে জামিন পাবেন এবং জামিনে মুক্ত হবেন, এমনটি তারা আশা করছেন। আমরা এর আগে দেখেছি যে গত 19 জানুয়ারি 168 জনের জামিন হয়েছিল এবং তারা মুক্তি পেয়েছিলেন 23 জানুয়ারি, এবং তাদের সেই সময় যে বাঁধভাঙা উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি, এবং সেটি আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদের কাছে তারা প্রকাশ করেছিলেন, আমরাও দেখেছি। এবং ঠিক এখনও আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ফটক রয়েছে, সে মূল ফটকের বাইরে স্বজনদের এক ধরনের অপেক্ষা এবং তাদের চোখে মুখে একটি আশার ছাপ আমরা লক্ষ্য করেছি, এবং তারা আশা করছেন যে আজকেও কিন্তু জামিনের যে আদেশ, সেই মহামান্য আদালত জামিনের আদেশ দেবেন এবং দীর্ঘদিন পরে তাদের স্বজন মুক্তি পাবে। তো আসলে আর কিছুক্ষণ পরে, এখন সাক্ষ্য গ্রহণ চলছে, আর কিছুক্ষণ পরে জামিনের শুনানি হবে এবং আমরা প্রত্যেকটি বুলেটিনে কিন্তু এটির যে সর্বশেষ তথ্য সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল কেরানীগঞ্জ যে অস্থায়ী আদালত রয়েছে তার সামনে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে।
গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শ্রীপুরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৫তলা একটি ভবনের ৪র্থ তলা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করে পুলিশ। এছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযানে ২১ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ। আর সিটি কর্পোরেশন এলাকা থেকে ৭৯ জনকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ। এর আগে ডেভিল হান্ট অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলা থেকে ৮০ জনকে গ্রেফতার করা হয়। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ১২ আসামিকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী এবং সাবেক ICT প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার অপর ২ হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৩ দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক AC তানজিল আহমেদকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। সাজার বিরুদ্ধে করা আপিলে খালাসের এ আদেশ দেন ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া। মাহমুদুর রহমানের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালত। তার আইনজীবী বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্থা করার নিকৃষ্ট উদাহরণ এই মামলা। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ৫ দিন কারাভোগের পর জামিন দেন আদালত। এই মামলায় মাহমুদুর রহমান সহ ৫ আসামিকে পৃথক ২ ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারক। এ বিষয়ে আরো জানাতে CMM আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমান নবী। যাচ্ছি তার কাছে। গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন অর্থাৎ ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিন্তু একটি আলোচিত হত্যাকাণ্ড হয়েছিল, সেটি পারভেজ মিয়া হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে কিন্তু পরবর্তীতে মামলা দায়ের হয় রাজধানীর যাত্রাবাড়ী থানায়। সেই মামলাতে কিন্তু আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী, তাদেরকে আজ ৭ দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত কিন্তু শুনানি শেষে তাদেরকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি আজ আলোচিত আরেকটি মামলা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিউ ইয়র্কে হত্যা এবং অপহরণের চেষ্টা, সেই মামলাটিতে কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। সেই মামলাটির শুনানি হয়েছে ঢাকার মহানগর দায়রা জজের আদালতের ৪ নং এজলাসের বিচারক ইব্রাহিম মিয়া। তিনি কিন্তু এই মামলাটির শুনানি শেষে মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন। তার আইনজীবীর সাথে আমরা কথা বলেছি। তার আইনজীবী জানিয়েছেন মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায়, সম্পূর্ণ একটি প্রহসনমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বলেছেন একজন সম্মানিত নাগরিককে কিভাবে মিথ্যা মামলার মাধ্যমে জেলবন্দি করা যায় তার নিকৃষ্টতম উদাহরণ হতে পারে এটি। সেই মামলাটি হয়েছিল ২০২২ সালে। তখন মাহমুদুর রহমান কিন্তু কারাবন্দী ছিলেন। কারাবন্দী থাকা অবস্থায় তিনি কিন্তু এই মামলার আসামি হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি দেশে প্রত্যাবর্তনের পর, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরবর্তীতে তিনি কিন্তু দেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই প্রত্যাবর্তনের পর তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন আদালতে। আত্মসমর্পণের পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন এবং পরবর্তীতে এই শুনানির মাধ্যমে তিনি কিন্তু এই মামলা থেকে খালাস পেলেন। এছাড়া আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান ইশতিয়াকের আদালতে যে 12 জন আসামির রিমান্ড শুনানি এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো যে শুনানিটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আরও বেশ কিছু আলোচিত আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকার সাবেক সংসদ সদস্য সাদেক খান, তাকে মোহাম্মদপুর থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনায়েদ আহমেদ পলককে, দেখানো হয়েছে আরও কিছু মামলায় এখানে মোট 12 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি গণ অভ্যুত্থানের সময় কিন্তু এই হত্যাযজ্ঞের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, সেই আবুল হাসান, তাকেও কিন্তু আজ আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তেরো বছরে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্ত সংস্থা বদল হয়েছে 4 বার। সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স। এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী পিবিআই প্রধান ও বাদী পক্ষের আইনজীবী। তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা, চান ন্যায় বিচার। আগামীকাল 13 বছর পূর্ণ হচ্ছে নির্মম এই হত্যাকাণ্ডের। তদন্তের গতি প্রকৃতি জানার চেষ্টা করেছেন আমান নবী। দেখে আসবো রিপোর্টটি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। থানা, ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য। উল্টো 1 যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব। আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড 115 বার। র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ 2 জন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ে বিগত সরকারের অনীহা নিয়েও আছে নানা প্রশ্ন। আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক গুগলের কাছে যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায়, ভিডিও ইমেজ, তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে। তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে। কিন্তু আমি যখন আবেদন করলাম, সেখানে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে, এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোনো একটা রহস্য আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। 3 মাসে কতদূর এগিয়েছে তদন্ত? এই যে 12 বছর যে তদন্ত করা হয়েছে, 12 বছর তদন্তে কি পাইছিল, আবার প্রথম থেকে এটাকে রিভিউ করতে হয়েছে। যারা অতীতে ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে বক্তব্য নেওয়া হচ্ছে। 6 মাসের মধ্যে কি এটা সম্পন্ন হবে? আশা করি। বাদীর আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে, এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গেও কথা বলছেন। আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার বাদী ও রুনির ভাই বলছেন, কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় না সফল হবে বা আমরা মেনে নিব। হ্যাঁ, কিন্তু তখন যারা তদন্ত সংস্থার সাথে ছিলেন, যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি, কারণ তারা, আমার ধারণা, তারা অনেক কিছু জানে। আমাদের কাছে আসলে হোপফুল হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে। হ্যাঁ, আবার আমরা আসলে তো দেখেছি কীভাবে
একদম চোখের সামনে কি একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়। এ মামলায় গ্রেপ্তার মেহেরুন রুনির বন্ধু তানভীর রহমান সহ ৮ আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 13 বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই। টাস্কফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে। তবুও পিবিআইয়ের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়েও আলোচনা করবে দলটি। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে 12 ফেব্রুয়ারি থেকে দেশের 38 জেলায় জনসভা করবে দলটি। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আজ বিকেল 3টায় মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার মুদ্রানীতি হবে অত্যন্ত সতর্কতামূলক। মূল লক্ষ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে অর্থনীতির গতিধারা সচল রাখা। এছাড়া মুদ্রা বিনিময় হার ও রিজার্ভকে স্থিতিশীল রাখার নীতি কৌশল থাকবে আজকে ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতিতে। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নীতি সুধার বাড়ানো হবে না। তবে বিনিয়োগের সুযোগ বাড়াতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর দিকেই মনোযোগ থাকবে বাংলাদেশ ব্যাংকের। সম্প্রতি এই প্রবৃদ্ধি 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। 1 মাস 10 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে টিসিবির প্রাক সেল কার্যক্রম। এই মুহূর্তে তেজগাঁওয়ের টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। উচ্চমূল্যের বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে নিম্ন আয়ের মানুষদেরকে একটু স্বস্তি দিতে আবারও কিন্তু দ্বিতীয় দফার মতো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। এবং তারা আজকে এই দ্বিতীয় দফায় রাজধানীর 50টি স্থানে এবং চিটাগংয়ের 20টি স্থানে কার্যক্রম শুরু করেছে। আমরা সকাল থেকে তেজগাঁর আঞ্চলিক কার্যালয়ে ছিলাম এবং দেখেছি যে এখানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ডিলাররা আসছেন এবং তারা পণ্য তাদের ট্রাকে তুলে বিভিন্ন পয়েন্টে চলে যাচ্ছেন। এবারে টিসিবির পণ্যে নতুন 2টি পণ্য সংযোজন হয়েছে। গতবার ছিল হচ্ছে চাল, তেল এবং মসুর ডাল। এবার তার সঙ্গে চালটা বাদ দিয়ে নতুন করে যুক্ত হয়েছে খেজুর, ছোলা এবং চিনি। টিসিবি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসন্ন রমজানকে সামনে রেখে তারা নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দিতে তারা ন্যায্য মূল্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমটি নিয়েছে। এবং এবার যেটি আমরা জানতে পেরেছি যে প্রতি কেজি ছোলা 60 টাকায়, মসুর ডাল 60 টাকা, প্রতি কেজি চিনি 70 টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকায় ক্রেতারা এবার কিনতে পারবেন। আমাদেরকে টিসিবি যেটি জানিয়েছে যে এবারের যে কার্যক্রম, এই কার্যক্রমটি তারা আজকে থেকে চালু করলেন এবং এটি মার্চের 28 তারিখ পর্যন্ত পুরো রমজান জুড়েই তাদের অব্যাহত থাকবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতবারের যে তাদের ট্রাক সেল কার্যক্রম ছিল টিসিবির, সেটি কিন্তু গত অক্টোবরে চালু হয়ে গত ডিসেম্বরে প্রায় 2 মাস পর তারা এই কার্যক্রমটি বন্ধ করে দেয় এবং এরপরে সচেতন মহল থেকে এবং বিভিন্ন সংগঠন থেকে হয় নিম্ন আয়ের মানুষদের জন্য যেন এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করা হয়। তারই প্রেক্ষিতে কিন্তু এবার আবারও টিসিবি এই উদ্যোগটি নিল আসন্ন রমজানকে সামনে রেখে। এবং বিবিএসের সবশেষ তথ্য যেটি বলছে, জানুয়ারিতে এবার সার্বিক মূল্যস্ফীতি একটু কমে 1 অঙ্কের ঘরে এসছে, অর্থাৎ 9.94% আসলেও কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কিন্তু এখনও 2 অঙ্কের ঘরেই চলে রয়েছে, অর্থাৎ 10.74% রয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে টিসিবির আসন্ন রমজান ঘিরে এই যে কার্যক্রম, এটি কিন্তু নিম্ন আয়ের মানুষদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো টিসিবির স্থানীয় তেজগাঁ কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয় একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়।
একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে চক্রটি। দুটি ট্রাক থেকে 22,000 লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। এরপর অভিযানে গ্রেফতার করা হয় 12 জনকে। মুন্সিগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় 19,000 লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। গণ অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকা থেকে ডাকাতির কাজ করছিল সে। কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 90 টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানি ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে, কম হইলে ভালো না। অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে, অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়। এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন, একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলা সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা। 20 থেকে 60 টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক 2-1 কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। আর সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কাস্টমার ফল কিনতেছে না, আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতাল নয়, যেন ময়লার বাঘারে পরিণত হয়েছে বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। 6 জেলার 42টি হাসপাতালের বেশিরভাগেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকেই প্রতিনিয়ত রোগ ছড়াচ্ছে। তবে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। হাসপাতাল নয়, যেন ময়লা আবর্জনার ভাগার। 100 শয্যার ঝালকাঠি জেলা সদর হাসপাতালের এমন অবস্থা। জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে নেই কোনো ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। আবর্জনার স্তূপের মধ্যে চলছে জেলা সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থারও একই দশা। এখানে মানুষ আসে রোগ নিরাময় করার জন্য, কিন্তু এখানে চারপাশে যে ময়লা, এতে আরো অসুস্থ হয়ে যাবে রোগীরা। হাসপাতালে নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই জন্য আমরা ওই ডোবায়, ওই পুকুরে আমরা ময়লা ফেলাই। ডাম্পিং স্টেশনের জন্য আমরা পিডব্লিউডিকে ইতিপূর্বে পত্র দিয়েছি, প্রাক্কলন পাশ হলেই তারা কাজ শুরু করবে। পিরোজপুর জেলা সদর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সামনের খোলা স্থানে। 100 শয্যা হাসপাতাল ভবনের প্রবেশপথে আছে একটি ডাস্টবিন, তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন। মেইন গেটের সামনেই দুটি ডাস্টবিন, সেখানে এগুলো ফেলা হয়। খুব কাছাকাছি ময়লাগুলো, অনেক বেশি ময়লা, যার কারণে গন্ধে হাঁটা যায় না। শিশুরা আসতে যাচ্ছে, এবার মানুষের ভিতর হয়তো ব্যাপক আকারে এই রোগই ছড়িয়ে যেতে পারে। বেহাল দশা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালেরও। যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলছে এদিক সেদিক। দুর্গন্ধ, পরিবেশ বিপর্যয়ের আখড়া যেন হাসপাতালগুলোই। প্রতিদিন ময়লা পরিষ্কার করি আইনা থুই, কিন্তু পৌরসভার এর পরেও ময়লা নেয় না। ডাস্টবিনের ভিতরে ময়লা ফালানোর কথা, কিন্তু ডাস্টবিনে ফালায় না,
ফালায় সব সাইডে। বরিশাল বিভাগের সবচেয়ে বড় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই। গড়ে ৩,০০০ রোগী প্রতিদিন যে হাসপাতালে সেবা নেন সেখানেও ডাম্পিং স্টেশন নামে মাত্র। পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতালই যেন হয়ে উঠেছে রোগ ছড়ানোর ক্ষেত্র। সুরক্ষা সামগ্রী ছাড়াই সিটি কর্পোরেশনের কর্মীরা এসব ক্লিনিক্যাল বর্জ্য শহরের কাউনিয়ায় স্তূপ করেন প্রতিদিন। মেডিকেল বর্জ্য অবশ্যই ক্ষতিকারক, এতে যোগ জীবাণু থাকে, বিষাক্ত পদার্থ থাকে, রাসায়নিক থাকে। হাসপাতালের বর্জ্য যদি এইভাবে ফেলানো হয় পরিবেশের জন্য যেমন ঝুঁকি, যেমন সুস্থ মানুষের জন্য বিকট সমস্যা। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই যখন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তখন এর তদারকি সংস্থার কর্তারা বলছেন সতর্ক হবেন আরও। আমরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি কোথাও এরকম অবস্থা থাকে আমি খুব স্বল্প সময়ের মধ্যেই সেটা বর্জ্য ব্যবস্থা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে সেটা আমি করব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বিভাগের ৬ জেলায় ৪১টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করবেন টাইগার ক্রিকেটাররা। দুপুর 2:30টা থেকে শুরু হবে অনুশীলন সেশন। আজ প্রথমবারের মতো পুরো স্কোয়াডের সবাইকেই মাঠে পাওয়ার কথা রয়েছে। 8 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও প্রথম 2 দিনের অনুশীলনে আসেননি খুব বেশি ক্রিকেটার, বিপিএল শেষ করে বিশ্রামে ছিলেন তারা। এদিকে ক্রিকেটারদের দেখা না পাওয়া গেলেও ক্যাম্পে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সকল সদস্য। ফিল সিমন্স ছাড়াও যেখানে আছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্পিন পরামর্শক মুশতাক আহমেদ। এছাড়া দেশি কোচদের মধ্যে সোহেল ইসলাম, তালহা জুবাইর এবং তারিক আজিজকেও দেখা গেছে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কাজ করতে। রিকভারি সেশন শেষ করে গতকাল যোগ দিয়েছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।